আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল অফ্রান্ত দোয়া ও ভালোবাসা। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস, লাইক এবং ভিডিও দেখে আমার পাশে আছেন, তাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো বন্ধুরা, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আজ থেকে নিয়মিত আপনাদের মাঝে থাকার। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। বন্ধুরা, ইতিপূর্বে আপনাদের আমি অনেক কথা বলেছি, যে কথার আপনারা আমাকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন, আমার সাথে থেকেছেন। কারণ আমি এমন অবাঞ্ছিত কোনো কথা বলি না যেটা আপনাদের কাছে মনে হবে ভ্যালুলেস এবং ভিত্তিহীন। হ্যাঁ বন্ধুরা, আমি বিগত দিনে একটা কথা বলেছিলাম যে নাজমা আন্টির গহনা নিয়ে একটা চাপা সংবাদ আছে। হ্যাঁ, নাজমা আন্টি ওই গহনাগুলি হয় বিক্রি করেছেন নতুবা বন্ধক রেখেছেন। কথাটা আপনাদের কাছে হাস্যকর কিংবা কোনো প্রমাণ না থাকার কারণে মনে হতেই পারে, কিন্তু একটু কথা আপনারা খুব গভীর দিয়ে ভাবুন তো। এই যে নাজমা আন্টি গয়না যদি না বিক্রি করে থাকবে, হঠাৎ তার কেন 1 বছর আগেই তো সে পারত তার বাথরুম অর্থাৎ নিচে যে ওয়াশরুমটাকে সে হাই কমোড করেছে, টাইলস করেছে, গিজার বসিয়েছে, সেটা করতে, কিন্তু কেন করেনি? তখনও তো নিশি এসেছিল, কিন্তু সে সেই বাড়ির কাজে হাত দেয়নি। তারপর সে 1 বছর না যেতেই সে মালয়েশিয়া যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। যেখানে মেয়ে আসছে বছরে 2-1 বার, সেখানে কেন সে হঠাৎ করে মেয়ের কাছে যাওয়ার জন্য এত উদ্বিগ্ন হলো কিংবা মেয়ে রাখার জন্য এত ব্যস্ত হয়ে গেল? হতে পারে এটা কাকতালীয়। নাজমা আন্টি পৃথিবী ছেড়ে চলে যাবেন, তাই থেকে মেয়ের কাছ থেকে ওই যে মানুষ বলে না, রিজিকে যা যেখানে আছে কিংবা থাকবে সেটুকু সে নিয়ে তারপর সে মৃত্যুবরণ করবে, অনেকটা সেরকম নাজমা আন্টির ভাগ্যে ছিল মেয়ের ভাত কিংবা রিজিকে লেখা ছিল, তাই তিনি মালয়েশিয়া চলে গিয়েছিলেন। কিন্তু ওখানে ভুল ছিল, সেই আগের কথাই বলতে হচ্ছে। যদিও আমি এরকম একই কথা বারবার প্রতিটা ভিডিওতে কখনোই বলি না কিংবা পছন্দও করি না, কিন্তু আজ আমি বলছি। আপনাদের কি মনে হয় নিশি নিজ খরচে আপ ডাউনের টাকা মাকে দিয়ে এই মালয়েশিয়া নিয়ে আসবে? কখনোই নয়। নিশি চরম চরম লোভী একটা মেয়ে। 1 টাকা খরচ করতে সে রাজি না। এই যে কেঁদে কেঁদে যে মানে ভিডিওগুলো সে তৈরি করে না, এগুলা জাস্ট তার অভিনয়। অভিনয় না হলে 40 দিন না যেতেই সে কি করে এই যে মালয়েশিয়ায় ঈদের পরে ঘোরাফেরা করলো? সে বলেছিল সে শপিং করেনি, বাট সে প্রতিদিন শপিংয়ে বের হয়েছে। সে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে এর জন্য গিফট, ওর জন্য গিফট, নিজেদের জন্য গিফট, এগুলি কিন্তু সে প্রতিনিয়তই করেছে। বাট ক্যামেরার সামনে এসে চোখ ভাসিয়েছে আপনাদের কাছ থেকে ডলার ডলার নেওয়ার জন্য, আপনাদের সিম্প্যাথি খাওয়ার জন্য। এই যে চরম মিথ্যাবাদী এই চোখ ঘোরানি নিশির হাজবেন্ড, মানে কি বলবো, বোধহয় তার মাসের ইনকাম যা হয় তা দিয়ে ওদের পেটের চালও জোটে না। কেন বলছি জানেন? এই যে যে ক্যাপশনটা দিয়েছে নিশি, জীবন তো জীবনের গতিতে চলবে, জীবনে চলতে হলে কাজ করে খেতে হবে। তার মানে ইউটিউব করে না খেলে তার পেট চলে না। আর যখনই হাজবেন্ডের টাকার পরিমাণে তাদের চলছিল না সংসার, তখনই কিন্তু এই যে সে ইউটিউবেও তার ভিউ কমে এসেছিল। কারণ কে শোনে ওই প্রফেসরগিরি, পণ্ডিতগিরি, ওই যে মাথায় একটা হেজাব পরে দাঁত ভেটকিয়ে আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাপের জন্য মার জন্য ওই সমস্ত কথা রোজ কে শোনে? নগদ নগদ মার জন্য সিম্পেথি একটু খেয়েছিল, আর সেই টাকাটা নিয়ে সে এখন ওই যে ভ্রমণে গিয়েছে। হ্যাঁ, সে প্রাইভেট প্লেনে করে সে ভ্রমণে গিয়েছে, অর্থাৎ ডোমেস্টিক ও প্লেনে সে উড়ে বেড়াচ্ছে মালয়েশিয়ার এখানে সেখানে। কারণ মাকে নিয়ে তার ভালোই ইনকাম হয়েছে ব্যবসাতে। মাকে নিয়ে ওই চোখের দুফোঁটা পানি ফেলে আপনাদের সামনে গ্লিসারিন অথবা পানি টানি কিছু একটা মেরে এসে ঝরঝরিয়ে কেঁদে ওই যে নিজে নিজে সেলফি তুলে আপনাদের সামনে বসে ক্যাপশনে দিয়ে আপনাদের মনোরঞ্জন করেছে। এক্ষেত্রে আমরা শুধু ওই যে পেটিকোট বাপ্পির দোষ দিয়েছি। পেটিকোট বাপ্পি যেমন দোষী, ঠিক তেমনি দোষী এই নিশিও কম যায় না চিটারিতে। হ্যাঁ,
নিশির তার মায়ের সঙ্গে এবং পেটিকোট বাপ্পি তার মায়ের সঙ্গে মৃত্যুর আগে খুব খারাপ ব্যবহার করেছে শুধুমাত্র এই গহনাগুলো নিয়ে। এই গহনার টাকা সে তার খালারকে দিয়েছিল, নাজমা আন্টি তার বোনকে দিয়েছিল বোনের পুত্রবধূর চিকিৎসা বাবদ, যেটা প্রথমে নাজমা আন্টি চেয়েছিল এই যে নিশি চক্ষুরানী আর পেটিকোট বাপ্পির থেকে নিতে, ধার চেয়েছিল তাও দেয়নি, অবশেষে গয়নাতে হাত দিয়েছে। কিছু টাকা দিয়েছে, কিছু টাকা ওই যে মেয়ের বাড়ি যে খরচ করেছে, আর কিছু টাকা দিয়ে সে ঘরের কাজ ধরেছিল। সে ঘরের কাজ এই টাকা দিয়েই করেছিল। আপনারা বলতে পারেন তার কি টাকার অভাব ছিল গয়না বিক্রি করতে হবে? আমি আগের ভিডিওতেই বলেছি একটা পেনশনের কত টাকা থাকে, তারপর পেনশনের মানে যেটা সে পেয়েছিল এক থোকা, সেটা তো সে তুলে বিল্ডিংই করে ফেলেছে। হ্যাঁ, সে যত ফরেস্ট অফিসার থাকুক না কেন, যত সে যে লেভেলে চাকরি করতো, তার পোস্ট যেটা ছিল সেটার বেতন যে আহামরি কিছু ছিল তা নয়। আহামরি ঘুষ তার ছিল না সেখানে। হ্যাঁ, বন বিভাগের অনেক ঘুষের অপশান আছে, যদি সে ঘুষখোর হয়ে থাকে তাহলে তার কিন্তু অবস্থা আরও ভালো হতো। লোকটা মারা গিয়েছে, আমি বলবো সে খুব একটা কিছু ডাইনে বাই টাকা অর্জন করতো না, বেতনের উপরেই সে নির্ভরশীল ছিল। তার উপর তার চিকিৎসা হয়েছে, তার সে কতদিন রোগে ভুগেছে, এবং রোগটা কিন্তু যেন তেন ছিল না আমরা জানি। তারপর সে একটা ফাউন্ডেশন করে সে একটা ফ্ল্যাট করেছেন, যদিও নিচতলা, কতলা ফাউন্ডেশন আমি জানি না। তো তার পেনশনের টাকা তুলে সে করেছে, তারপরে মাসে মাসে থোকা যে পেনশনটা পেত সেটা যৎ সামান্য 10 থেকে 12 হাজার টাকা। আর ওই যে একটা ঘর ভাড়া 3-4 হাজার, কারণ ওই গ্রামে ঘর ভাড়া 4 হাজার টাকার উপরে কেউ দিবে না। তার উপর নিচতলা, তার উপর টাইলস বসানো নাই, হাই কমোড নাই, সব কিছু মিলিয়ে 4 হাজার টাকার ঊর্ধ্বে যাবে না। এটা নাজমা আন্টির চিকিৎসা করে আর এটা ওটা খরচ করে মোটেও থাকতো না। সে হিমশিম খেত, তার মাস শেষে হিমশিম খেত। যখন বছর শেষে তার ওই যে লিচু বাগান থেকে, আম বাগান থেকে কিছু কিছু আসতো, তাও যে লিচু বাগান আম বাগান অঢেল কিছু, মানে অনেক বড় কিছু হতো তাও না, ওখানেও ভাগিদার আছে। তারপরেও যতটুকু পেত একা মানুষ মোটামুটি তার ভালোভাবে চলে যেত। কিন্তু বড় একটা বিপদ, যেখানে 3-4 লাখ টাকার ঘটনা, যেখানে 5-6 লাখ টাকার ঘটনা, সেটা সে উঠতে পারতো না। হ্যাঁ, নাজমা আন্টি সেটা মোকাবেলা করতে হলে তার তখন হাত পাততে হতো, আর তাই সে এতদিন বিল্ডিংয়ের হাত দেয়নি, যে কাজগুলো অসমাপ্ত ছিল সেগুলা সমাপ্ত করতে পারিনি। যখন সে গহনাতে হাত দিয়েছে, ছেলে মেয়ে তার কাছে কৈফাত চাচ্ছে, বিভিন্ন রকম টর্চার করছে, কথা বলে 19-20 করছে, এমনি কি হাড়ি আলাদা হয়ে গিয়েছে, ঠিক তখন নাজমা আন্টি চিন্তা করলো যে মেয়ে আসবে, মেয়ে হয়তো বা চাপ দিয়েছে তোমার এটা করতে হবে, গিজার লাগাতে হবে, তোমার হাই কমোড করতে হবে, টাইলসওয়ালা বাথরুম লাগবে। তখন সে কী করলো, ওই টাকা দিয়ে কাজটা শুরু করলো। তো আমি যেটা এখন মূল কথায় আসা যাক, এগুলা পুরানো কথা আরেকটু ঝালাই করলাম, প্রমাণ দিলাম আপনাদের। নাজমা আন্টি যে গয়না বিক্রি করে এইসব মোকাবেলা করেছে সেগুলির। এবার আসুন, নাজমা আন্টির জন্য এতদিন বসে যে মায়া কান্না, কুমিরি কান্না, এই মেয়ে কেঁদেছে, এই ছেলে কেঁদেছে, এই কুলাঙ্গার সন্তানগুলা কেঁদেছে, এর দায়ভার কিন্তু কখনোই ওই নাজমা আন্টি এড়াতে পারে না। কারণ নাজমা আন্টি থাকতেই এরা ইউটিউবের ব্যবসা করতো, নাজমা আন্টি থাকতেই এরা বেহায়াপানা করতো। নাজমা আন্টি কি জন্ম দিয়ে রেখে গেছে, কি শিক্ষা দিয়ে রেখে গেছে, এর কৈফিয়ত কিন্তু তার, হ্যাঁ তার, যদিও তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন, তার হিসাব নিকাশ আল্লাহর হাতে। কিন্তু তোমরা যে ইসলামের কথা বলো, এই জন্য বলতে বাধ্য হলাম, হিসাবটা নাজমা আন্টিরও কিন্তু দিতে হচ্ছে কিংবা দিতে হবে। আমাদের ইসলাম এটাই বলে যে ছেলে মেয়েকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করে না রেখে যেতে পারি, ভণ্ডামি বজ্জাতি এগুলা যদি শিখে রাখি, তারা যে জীবিত অবস্থায় যেগুলা করবে তার অংশীদার বাবা মাকেও ভাগ পেতে হবে। নাজমা আন্টি ভাগ পাচ্ছেন কিনা আল্লাহ জানে, কিন্তু ইসলামে এটা আছে, তাই আমি জানিয়ে দিলাম। আর নাজমা আন্টি তো স্বয়ংই দেখে গিয়েছেন পদ্মাপাড়ে তার ছেলে কি করছে, তার মেয়ে একটা বড় একটা ছেলে ধরে ওই যে জিরাপের কাছে এখন মালয়েশিয়ায় সংসার করছে। আচ্ছা, ওই যে নিশি চোখরানি, নিশির হাজবেন্ড, তাকে জিরাপের মতো লাগে না? তার বাচ্চা দুটো আছে না, আমার কাছে মনে হয় ও দুটো জিরাপের বাচ্চা। তাদের নিয়ে গর্ব করতে
আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সামনে এসে লেকচার দিতে দাঁত ভেটকিয়ে ভেটকিয়ে নিশির কেমন লাগে আমি জানি না। ভিউয়ার্সরা কি দেখে ওই মহিলার কথা আমার সত্যি বোধগম্য হয় না। আমার মনে হয় যে জেরাফগুলা মানে যেরকম দাঁত খেঁচিয়ে খেঁচিয়ে কথা বলে, ওর সংসারে একটা বড় জিরাফ আছে, জিরাফের দুটো ছানা আছে, ও জিরাফ যেরকম দাঁত ভেটকিয়ে ভেটকিয়ে কথা এরকম চিবিয়ে চিবিয়ে খায়, ও সেরকম চিবিয়ে চিবিয়ে আসে তাদের হয়ে, প্রতিনিধি হয়ে, সেই জিরাফের প্রতিনিধি হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলতে। তোর এসব ভণ্ডামি ভিউয়ার্সরা দেখে নিশির সত্যি অবাক লাগে। আর নিশির কিছু চামচা এসে আমাকে আবার কমেন্টস করে নিশির অভাব কিসের। নিশির অভাব যদি না থাকে নিশি ক্যাপশনে ও কথা কেন লিখলো, জীবনে বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে খেতে হবে, খেতে হলে ইনকাম করতে হবে, অর্থাৎ ইউটিউবে তার ইনকাম, অনলাইনে কাপড় বিক্রি করে তার ইনকাম, সেটা দিয়ে তার সংসার চলে। ওর হাজবেন্ড ফর শো, ওকে বিয়ে করেছে ওই কালিনী, চোখ ঘোরানি, দাঁত ভেটকানি 2 নাম্বারি মহিলাকে বিয়ে করেছে, রেখেছে শুধুমাত্র তার ইনকাম খাওয়ার জন্য। আর এই জন্যই না নিশির ওর ভাবিদের এই অপরাধগুলা মানে ওভারলুক করে যায়, অপরাধগুলা সাইড করে রাখে। কারণ নিশি কি ভাবছেন বাবির বাড়ির অংশ ছাড়বে? কখনোই না। নিশির এমন কিছু নেই যার জন্য সে তার ভাইকে ওগুলা দিয়ে দিবে। নিশির এমন কোনো অ্যাবিলিটি কিংবা সম্পদের পাহাড় নেই 2 ছেলেকে সে বসিয়ে বসিয়ে খাওয়াবে। তাই ছেলেদের জন্য হলেও নিশি অবশ্যই ভাইয়ের এই সম্পদে হাত দিবে। আপনারা মিলিয়ে নিন। নিশির যে মেয়ে হয়ে মার 40 দিন না যেতেই মেকআপ করে সে যে মানে ট্যুরে বের হয়েছে, এটা ভাবতেই আমার মাথাটা আসলে গরম হয়ে গেল। আমরা মেয়ে জাতি কোথায় আছি? আমরা বাবা মাকে ভালোবাসতে জানি না, কি করে আশা করি যে পুত্রবধূ তার শাশুড়িকে ভালোবাসবে? যেখানে নিশি ভালোবাসে না সেখানে তিশার ভালোবাসা কেন আমরা দেখব না? তিশার তো উচিত পদ্মা পারে কেন, তিশার উচিত কোথাও অন্য কোথাও ট্যুরে যাওয়া, আনন্দ ফুর্তি করা। যেহেতু তার মেয়ে করছে, তাহলে তিশার ক্ষেত্রে বাধা কোথায় করবার জন্য? তাই তিশাও বলেছে, তিশাও বেশি দূরে যায়নি। তাই তিশাও টেকনিক করে তার ছোট মেয়েকে পাঠিয়ে দিয়েছে, পরের দিন সে চলে গিয়েছে এনজয় করতে বিয়াই বাড়িতে। আমরা সবাই জানি যে তাবিয়া তার বোনের কাছে মানুষ, তানজিলার কাছে মানুষ হয়েছে, বড় হয়েছে। তিশা আসলে মায়ের জায়গাটা জাস্ট ওই যে ফিট করায়, এখনও নাকি তিশা ফিট করায়। ওই 5-6 বছরের ধুমসি মেয়ে যে সব বোঝে তাকে নাকি মানে ফিট করায়, দুগ্ধপান করায়। এমন মানে জাতীয় মা সে অত বড় ধুমসি মেয়েকে এখনও দুগ্ধপান করায়। তো সেই দুগ্ধপান করা মেয়েকে ধরে রাখা কিংবা তাকে না যেতে দেওয়া কোনো ব্যাপার ছিল না। ইচ্ছা করে প্রতিটা বাচ্চাই কেউ যাবার সময় তার প্রিয়জন, হোক সে মামা, হোক সে নানি, যেই হোক না কেন কান্নাকাটি করে। বাট ধরে রাখা দায়িত্ব কিন্তু বাবা মা, অন্য যারা পরিজন থাকে তাদের। কিন্তু তিশা কী করেছে? দিয়ে দিয়েছে। কারণ একটাই, যে তিশা পরের দিন যাবে। তিশা যখন দেখলো যে আমার অন্য কোথাও গেলে ভীষণভাবে ঝাড়ুপেটা খেতে পারি দর্শকদের, যেহেতু দর্শকরা ঝাড়ুপেটা করছে, সেগুলা তারা বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে সেগুলা তারা শো করতে পারছে না। তো সেখানে যে ঝাড়ুপেটা খাবে কিংবা খাচ্ছে, সেই হাত থেকে রক্ষা করতে হলে একটা সুতা বের করতে হবে। সেই সুতাটা বের করে দিয়েছে যে আমার মেয়ে গিয়েছে, মেয়েকে আনতে যাচ্ছি। তো মেয়েকে আনতে যাবে, তুমি সকালে যে বিকালেই গাড়িতে ফেরত আসো। তোমার 3-4 দিন ধরে সখীদের সঙ্গে মেলামেশা, এ বাড়ি ও বাড়ি যাওয়া, হাসি ঠাট্টা করা, সে পা বের করে গল্প করা, সবার সঙ্গে মেলামেশা করা, এগুলা কোথায়? এগুলা কি ইসলামে আছে? তোমার অত বড় 5-6 বছরের মেয়েকে দুগ্ধপান করাও, তোমরা না ইসলামের কথা বলো? এগুলা কি আছে? তোমরা এই যে ভিডিওর সামনে 3-3টা ধুমসি মহিলা মিলে যেসব হাসি ঠাট্টা গল্প করছো, সেগুলা দেখানো আছে ইসলামের কোথাও? কোথাও নেই। আর ওদিকে বাপ্পির কথা কি বলবো? বাপ্পি তো তার মা খুঁজে পেয়েছে পারুল খালার ভিতর, তাই পারুল খালার দেহ প্রদর্শন করতে বসে গিয়েছে। পারুল খালা কিভাবে চেকিয়ে সেই পদ্মা পাড়ের মতো রুটি বেলে, পারুল খালা কিভাবে তাকে চা বানিয়ে খাওয়ায়, পারুল খালাকে সে মিষ্টি মুখ করায়, ইত্যাদি ইত্যাদি ভিডিও সে পারুল খালাকে মার জায়গা দিয়ে ভিডিও করে বেড়াচ্ছে। কিন্তু আমি বললাম, এই যে
শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। যার যে স্থান, সে স্থান থেকে যখন আপনি উপরে উঠাবেন তখনই সে বানর নাচ নাচবে। এই যে নাজমা খালাকে সে মাথায় করে নাচছে না, নাজমা খালা খুব শীঘ্র ওই বানর নাচ শুরু করবে, অলরেডি করেছে। কারণ দেখলাম কি একটা খিচুড়ি রান্না করেছে, নাজমা খালা বলছে ও তিশা করেছে বেশি করে, এখন কি করবে? তখন তিশা বলে আমি করেছি, দেখছো আমি করিনি, সে রান্না করছে, আমার দোষ দিয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি তিশার ভুল ত্রুটি, যেহেতু মানে পেটিকোট পাপ্পি দিয়ে ফেলেছে পারুল খালাকে মায়ের জায়গায়, তো মায়ের ভূমিকায় কেন থাকবে না পারুল খালা? কিন্তু তিশা কি এটা সহ্য করবে? তিশাকে আগেই যখন তাদের মানে এই ধরনের সম্পর্ক ছিল না, শুধুমাত্র হেল্পিং হ্যান্ড পরিচয় ছিল পারুল খালার, তখনই পারুল খালা তিশাকে ছাড়েনি। আর এখন তো পারুল খালা ও বাড়ির নাজমা আন্টি, সে কি ছেড়ে দেবে তিশাকে? আর তিশাও কতদিন মেনে চলে দেখবো না। তিশার সঙ্গে এই পারুল খালার বনিবনায় খুব শীঘ্রই ফাটল ধরবে, যদিও ক্যামেরার সামনে হয়তো বা কিছুদিন পর আসবে, কিংবা অন্যভাবে সেটা আসবে, কিন্তু আসবে। আপনারা ওয়েট করেন। আর বন্ধুরা, আরেকটা জিনিস আপনারা দেখেছেন কিনা, বিশেষ করে সাবিনার ভক্ত যারা মরিয়াম ব্লগসে অবশ্যই দেখে ফেলেছেন, যে সাবিনা লেকচার দিচ্ছে যে রোজা তার কয়টা ভাঙা গিয়েছে, কয়টা কখন কিভাবে ভাঙা গিয়েছে, এগুলা সে লেকচার দিচ্ছে। ভালো কথা, তুমি তোমারটা লেকচার দিতেই পারো। তুমি লেকচার মারছ, মরিয়মেরও 5টা রোজা ভাঙা গিয়েছে, মরিয়মেরও প্রাকৃতিকভাবে 5টা রোজা ভাঙা গিয়েছে, যেটা মেয়েদের হয় স্বাভাবিক, সেটাই হয়েছে আমার এবং মরিয়মের 5টা রোজা ভাঙা গিয়েছে। ছি ছি, তুমি কি মা? তুমি কি নর্তকী? তুমি কি বেহায়া? তুমি কি প্রতিবন্ধী? না তুমি স্টেপ মাদার? আমার বোধগম্য হয় না একটা মা মেয়ের এই কথাগুলো কি করে পাবলিক প্লেসে এসে, পাবলিকে এই প্ল্যাটফর্মে এসে সেটা প্রচার করতে পারে। আবার তুমিই বলছো আমার যে 5টা রোজা ভাঙা গিয়েছে কাউকে বুঝতে দেয়নি, সময় মতো আমি সব কিছু করেছি, সারাদিন না খেয়ে থেকেছি, লুকিয়ে লুকিয়ে একটু ইফতারের আগে কিছু খেয়ে নিয়েছি, জোর করে শুধু আরিফ একদিন আমাকে তরমুজ খাইয়ে দিয়েছিল, কেউকে আমি বসতে দেইনি। তুমি তোমার ঘরে তোমার দেবরকে বসতে দাওনি, তোমার মেয়ে নিশ্চয়ই জানে, তোমার হাজবেন্ড জানে। তো তো কি তুমি পাবলিক প্লেসে এসে এমন একটা জায়গায় প্রচার করে দিলে তোমার মেয়ে আর তুমি, তোমাদের যে পিরিয়ড হয়েছে, তোমাদের যে প্রাকৃতিক যে মানে শুরু হয়েছে, সেটা তুমি প্রচার করে দিলে এইভাবে মেয়েটা। তোর তো লজ্জা নেই জানতাম, সাথে তোর মেয়েটাকেও তুই এভাবে বেহায়া নর্তকী বানিয়ে দিলি। আমার খুব আশ্চর্য লাগে, এই মরিয়মের না নিজের একটা বাবা আছে, সেই বাবাটা কেন এই পয়েন্টগুলা কোর্টে তুলে ধরে না? এই পয়েন্টগুলা কেটে কেটে সে তো কোর্টে বলতে পারেন, দেখেন আমার মেয়েকে কিভাবে পাবলিক প্রেসে এসে হেনস্থা করছে, আমার মেয়ের কবে কি হয়েছে, কয়টা রোজা ভেঙেছে, সব কিছু বলছে। তার মানে এখন চারিপাশে চারিপাশে হায়না ধর্ষণের সময়, এই ধর্ষণের সময় এই মেয়েটাকে সে এভাবে এভাবে প্রদর্শন করছে। এটা কি আমাদের ইসলামে আছে? এটা কি কোনো মায়ের কাজ? এটা কি কোনো সচেতন মায়ের কাজ? কেন তিনি বলতে পারছেন না এই মেয়ে কিছুতেই তার নিজের মায়ের কাছে নিরাপদ নয়? এর মায়েদের ক্যারেক্টার হলো প্রত্যেকের 2টা 3টা একাধিক বিয়ে, কেউ একটা বিয়েতে এরা সন্তুষ্ট নয়, এদের জাতি হলো এমন। আমি চাই না আমার বংশের মেয়েটা এমন হোক। কেন? কোথায় ওই বাবার দুর্বলতা? আমি জানি না, সত্যি আমি জানি না। আমি জানি না সে কাকে ধরছে, কাকে মুভ করাচ্ছে। আমার কাছে এটা অবাক লাগছে, যদিও জানি মেয়ে যতক্ষণ বলবে সে বাবার কাছে যাবে না, মার কাছে থাকবে, কিন্তু আদালত থেকে একটা অনুমতি তো সে নিতে পারে মেয়ের সঙ্গে দেখা করার, এবং সেই মোতাবেক সে মেয়ের সঙ্গে দেখা করে মেয়েকে ভালো মন্দ পথ সে দেখাতে বোঝাতে বোঝাতে হলে হতেও পারে মেয়েটা ভালো পথে চলে আসতে পারে। কিন্তু এখন মেয়েটা একচেটিয়া অন্ধকারের পথে আছে। আপনারা কি দেখেছেন সাবিনার হাত ধরে যেভাবে যেভাবে তার দেবর, এই যে আমি উপরে কিছু ছবি দিয়েছি আপনারা দেখবেন, এই ছবিটা আছে যে দেবরের সঙ্গে কিভাবে ডলাডলি করছে। ওর দেবরটা কি সাবাল্যক হয়নি? ওর দেবরের কি ললিপপ নেই? এমনিতেই বাবু সেদিন ভিডিওতে বলল ওই দেবর নাকি ওর হাজবেন্ড, আচার খাচ্ছিল, বলল যে দুলাভাইকে বলবি আমার বর আচার খেয়েছে। তখন হেসে দিল দেবর,
আজ সাবিনাও হেসে দিল। মানে এই যে দেবর ভাবির সম্পর্কটাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতো, তাই খুব সহজে এই ক্যামেরা আর অন ক্যামেরার সামনে হাতাহাতি করতে পারে, ডলাডলি করতে পারে, বাবু এরকম কথা বলতে পারে, কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কি কি পরিবেশে এই মেয়ে বড় হচ্ছে, একবার কি কেউ যাচাই করছে না? বাবা থেকেও কত অসহায়, তাই না? আর মিম বাবুর কথা কি বলবো, শুনেছি বাবু নাকি সারা জীবন শহরে থেকেছে, কিন্তু দেখবেন বাবু গ্রামে এসে আমার মনে হয় মিমের চাইতে বেশি অ্যাডজাস্ট করতে পারছে। সে চাচা, যে চাচা ছিল সে তো এখন বর্তমানে তার শ্বশুর, চাচার কাছে কখনো দেখিনি এরকম মানে হাতাহাতি করতে ঘরের মধ্যে, কিংবা পাশে বসে খেতে, ইত্যাদি ইত্যাদি। যেখানে চাচার সঙ্গে মানুষ যা করে, সেখানে শ্বশুর সম্পর্কটা হওয়ার পর বাবু ওই বাড়িতে শ্বশুরের হাত ধরে টানাটানি করে তার কাছে বকশিস চাইছে। বাচ্চাদের সঙ্গে সে কি অবস্থা, মানে মনে হয় যেন একটা জোকার। বাবুকে মনে হয় ওটা ওখানের একটা জোকার, মিমের জীবনে একটা জোকার এসছে, মিমটা শুধু হাসাতে ওই জোকারের ভূমিকা। সবাই ট্রলারে উঠেছে, বাট বাবু চেষ্টা করছে ট্রলার চালানোর। বাবুকে অবশেষে ট্রলারম্যান মানে বোটম্যান হবে, আমার তো মনে হচ্ছে সেরকমই কিছু। আরিফ হয়েছে বাইকের ড্রাইভার, আর বাবু হবে ওই যে স্পিড বোট অথবা ট্রলার ড্রাইভার, হয়তো বা সেরকম কিছু প্রশিক্ষণ দিচ্ছে। আর মিম সে তো এখানে এসে মহারানী হয়ে বসে আছে, তার মা তার বোন রান্না বান্না খাওয়া দাওয়া মাছ কোটা সব করে দেয়, আর সে মহারানীর মতো শুধু সাজুকুজু করে ঘুরে বেড়ায়। এখানে এসে তার কোনো ক্লান্তি নেই, তার কোনো অসুখ নেই, তার কোনো মানে কোনো মানসিক ডিপ্রেশন নেই, মানসিক রোগ নেই। তার মেয়েটা তো হ্যাঁ কী আর বলবো, যা হবে। তো বন্ধুরা, শুনতে পারলাম যে এই যে কালী পাতিল অর্থাৎ তিন নর্তকী মিম, মিমকে তো আমরা কি বলি যেন, মুলি মাসি, আলাম খাসি, চাঁদের বুড়ি, নামগুলো অনেকদিন ছালাই হয় না, তো আজ থেকে আবার ছালাই করলাম, একটু প্র্যাকটিস করে নিলাম এই মুহূর্তে। তো এই তিনজনের মা হলো তো ওই কালী পাতিল নাকি শুনলাম এসি লাগাবে। কালী পাতিলের না এখানে সেখানে ব্যথা, এসি লাগালে ব্যথা বাড়বে না তো, একটু জেনে নিও। আর হ্যাঁ, ওদিকে চলেন একটু বেলালের খোঁজ নেই। বেলাল অসুখ থেকে উঠেছে, বেলাল এখন মাশাআল্লাহ ভালোই সুস্থ। আমি জানি না, এমন তো নয় যে অসুখের কথা এটা ওটা, অসুখ তো বরাবরই, এটা শিওর যে ওর থ্যালাসেমিয়া আছে, কিংবা এটা ওর চলছে, রোগ অবশ্যই আছে, কিন্তু বাকিটা অভিনয় ছিল। মানে ওদের তো সব কিছু অভিনয়, তাই সত্যটাকেও এখন অভিনয় লাগে। কেন বলছি জানেন, ওই যে যে একটা গেল না থ্যালাসেমিয়া ফাউন্ডেশন নতুন করেছে, হয়তো বা সেটা প্রমোট করার জন্য এত নাটক এত কিছু। তো যাই হোক, যেটাই হোক, একটাই হয়েছে, বাবুকে তারা আনতে পেরেছে ঢাকাতে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তারা কোথায় যাচ্ছে? মাছ ভান্ডারিতে যাচ্ছে। এদের মধ্যে ব্ল্যাক জাদু, কুসংস্কার, ধর্ম অন্ধ, ধর্ম সব কিছু মানে কুশিক্ষা অশিক্ষা যত যা কিছু আছে এদের মধ্যে দেখতে পাবেন। মাছ ভান্ডারিতে তারা যাচ্ছে এই যে থ্যালাসেমিয়ার সারতে। আর ভীষণ বড় একটা সেই সপক্ষে যুক্তি চলে আসছেন মেডিকেল বিশেষজ্ঞ শারমিন। তিনি এসে পক্ষে বিপক্ষে বড় বড় বক্তৃতা ছাড়লেন। তিনি বললেন যে ভক্তিতে মুক্তি, তর্কে বহুদূর। তো যাই হোক বন্ধুরা, শুধু এটুকুই বলবো যে এইসব মাছ ভান্ডারি, পীর, দরবেশ এগুলা না মেনে 5 ওয়াক্ত নামাজ রোজা করুন। আপনাদের এই যে শারমিনকে বলি, তোমাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, এসব নেই, তোমরা একজন পীর বাবাকে করে মাছ ভান্ডারিতে যে তোমরা অসুখটাকে ভালো করতে চাচ্ছ, নাকি বিগত দিনে ভালোও ছিল। তো জানি, শুধু এটুকুই বলবো, এই সব কিছু কুসংস্কার, ধর্ম অন্ধ, ভণ্ডামি। তাই এসব পীর দরগা মাজার থেকে যে যতটা পারেন দূরে থাকবেন। পারলে আপনি নিজে ঘরে নামাজ রোজা করুন, জাকাত থাকলে জাকাত আদায় করুন, আরও ভালো যদি হজ করার সামর্থ্য থাকে হজ করুন, সৎ পথে চলুন, মানবতাবোধ জাগিয়ে রাখুন, মানবতা নিজের মনুষ্যত্বটাকে মানে জাগ্রত করুন। এটাই হবে আসল ধর্ম। যার মধ্যে মনুষ্যত্ব নেই, মানবতাবোধ নেই, নামাজ রোজা ইমান নেই, তারা কিনা এইসব মাজার মাজার করে দৌড়াদৌড়ি করে। বাবার উছিলায় তারা ভালো হতে চায়, বাবার উছিলায় ভালো না হয়ে নিজে উছিলা হন আর আল্লাহকে বিশ্বাস করেন। তো বন্ধুরা, আর কিছু বলবো না, অনেক কথা বলে ফেললাম। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন।